সুনীতি তার শাশুড়ি মা কমলা দেবী এবং স্বামী প্রীতমের সঙ্গে বাস করে। সুনীতির বরাবরই ভীষণ পরিমাণে সস্তার জিনিসের উপর ঝোঁক বেশি থাকে। সস্তার জিনিস দেখলে সে একেবারে নিজেকে সামনে রাখতে পারে না, আর তার বর তাকে যা হাত খরচা হিসেবে টাকা দেয় সে সব টাকাই সস্তার জিনিস কিনতে খরচা করে। এমনকি সে বাড়িতে চা খাওয়ার কাপ হোক কিংবা বিছানার চাদর অথবা জামা কাপড়, কোথায় কোন জিনিস সব থেকে কম দামে পাওয়া যায় সব ঠিকানায় সুনীতির জানা আছে। আর এরকম সস্তা জিনিসপত্র কিনতে তাকে সাহায্য করে তার একমাত্র বোন প্রিয়া। আর প্রিয়াও বিবাহিত ছিল। কি গো, বলছি শোনো না, তোমাকে বলেছিলাম মনে আছে যে আমি একটা জীবন বীমা প্রিমিয়াম করেছিলাম, সেখানে প্রিমিয়াম বাবদ 20,000 টাকা জমা দিতে বলেছে। আর আমার কাছে তো এখন টাকা নেই, তুমি আমাকে 20,000 টাকা দেবে গো। আর এটা তো আমাদের ভবিষ্যতের জন্যই আমি টাকাটা জমাচ্ছি, প্লিজ তুমি টাকাটা দিয়ে দাও। বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে যে তুমি এত ভালো মতো ভদ্রভাবে আমার কাছ থেকে টাকা চাইছো? তা না হলে তো সবসময় চুলের মুঠি ধরে আমার কাছ থেকে টাকা আদায় করো। যাই হোক, এই নাও 20,000 টাকা, আর সাবধানে কিন্তু টাকাগুলো হারিয়ে ফেলো না যেন। এভাবে মিথ্যা কথা বলে সুনীতি সস্তায় শাড়ি কিনবে বলে তার বরের কাছ থেকে 20,000 টাকা নিয়ে নেয়। আর সে তার বোনকে ফোন করে শপিং করতে যাওয়ার কথা জানিয়ে দেয়। প্রিয়া তার দিদির কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। আর সন্ধ্যা হতে না হতেই তারা দুজনে মিলে বড় বাজারে শাড়ি কিনতে বেরিয়ে পড়ে। আর তারা যখন সস্তা শাড়ির দোকানে গিয়ে পৌঁছায়, সেখানে গিয়ে নানান রকমের সুন্দর সুন্দর ব্র্যান্ডিং শাড়ি দেখে তাদের একেবারে চোখ চকচক করে ওঠে। আর যখন তারা জানতে পারে সেই শাড়িগুলোর দাম মাত্র 500 টাকার বেশি নয়, তখন তারা আরো বেশি পরিমাণে লোভে পড়ে যায়। ও বাবা, এই বেনারসি শাড়ি, কাঞ্জিবরম শাড়ি, হ্যান্ডলুম শাড়ি সব 500 টাকা দাম? আমি তো ভাবতেই পারছি না প্রিয়া। আচ্ছা দাদা, আপনি এরকম জলের দামে কি করে শাড়িগুলো বিক্রি করতে পারেন? শাড়িগুলোতে আমি তো কোনো খুঁতো দেখতে পাচ্ছি না। কি যে বলেন না দিদি ভাই, আমার দোকানে সস্তা শাড়িতে খুঁত আছে। যে বলে আমার দোকানে শাড়িতে খুঁত আছে তার চোখে খুঁত আছে, বুঝেছেন? তাই আপনারা আপনাদের পছন্দ মতো শাড়ি নিয়ে নিন, কারণ এই অফার কিন্তু বেশি দিন থাকবে না। এখন সবার স্টক ক্লিয়ারিং সেল চলছে, বুঝেছেন? এই শুনে সুপ্রীতি এবং প্রিয়া দুজনেই আনন্দে লাফিয়ে ওঠে। আর তারা একেবারে বেশি বেশি করে শাড়ি কিনতে শুরু করে। প্রিয়ার কাছে যেহেতু বেশি টাকা থাকে না, তাই সে তার দিদির কাছ থেকে টাকা ধার নেয়। আর দুজনে মিলে নিজেদের পছন্দ মতো 20খানা শাড়ি কেনে। তারা খুশি হয়ে শাড়ির প্যাকেট তোলাতে তোলাতে যে যার মতো শ্বশুর বাড়িতে ফিরে যায়। এবার আমি প্রত্যেকদিন শ্বশুর বাড়িতে রোজ রোজ নতুন নতুন শাড়ি পরবো। আর একেবারে আমার এত সুন্দর শাড়ি দেখে সবাই চমকে উঠবে, বিশেষ করে আমার ননদ রোশনি, কারণ ওভাবে ওর কাছে সব দামি দামি শাড়ি থাকতে পারে আর ওর শাড়ি সব থেকে সুন্দর। কিন্তু ওর ধারণা আমি এবার পাল্টে দেব। আচ্ছা, এই শাড়িগুলোর প্যাকেট কিন্তু আমাকে লুকিয়ে রাখতে হবে, কারণ যদি আমার বড় শাশুড়ি মায়ের চোখে পড়ে যায় তাহলে আমাকে তো আবার আস্ত রাখবে না। এই বলে সুনীতি তার শাড়ির প্যাকেটগুলো একেবারে আলমারির কোনায় লুকিয়ে রাখে। আর প্রত্যেকদিন সে তার সস্তা শাড়ি একটা একটা করে পরতে শুরু করে। আর তাকে এরকম প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরতে দেখে তার শাশুড়ি মা এবং স্বামী দুজনেই খুব ভালো মতো বুঝতে পারে যে সুনীতি আবার বাজার থেকে নতুন নতুন শাড়ি কিনে নিয়ে আসছে। কিন্তু তারা যখন এই ব্যাপারে সুনীতির কাছে জিজ্ঞাসা করে, তখন সুনীতি একেবারে অস্বীকার করে যায়। না না, তোমাদেরকে কে বলেছে আমি নতুন নতুন শাড়ি পরছি? আসলে এগুলো তো আমার বোনের শাড়ি। প্রিয়া তো এত শাড়ি পরতে পারে না। কিছুদিন আগে আমার বোন বিয়ে বাড়িতে অনেকগুলো শাড়ি গিফট পেয়েছিল, তাই আমার বোন আমাকে কিছু শাড়ি পরতে দিয়েছে। সুনীতি যখন তার বোনের ব্যাপারে এমন কথা বলে, তখন তার শাশুড়ি মেয়ে এবং স্বামী তাকে কোনো কথা বলতে পারে না। আর এভাবেই সুনীতি প্রত্যেকদিন তার সস্তা শাড়ি পরে একদিন বাজার করতে যায়, আবার কখনো প্রতিবেশীদের বাড়িতে পার্টি করতে যায়। আর এভাবেই সে প্রত্যেকদিন তার সস্তা শাড়ি পরে অনেক অনেক প্রশংসা পায়। একদিন একটা সস্তার কাঞ্জিবরম শাড়ি পরে সে মালতীর বাড়িতে গিয়ে পৌঁছায়। আর সুনীতির শাড়ি দেখে সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওয়াও সুনীতি, তোর কাঞ্জিবরম শাড়িটা কিন্তু খুব সুন্দর, আমার দেখেই পছন্দ হয়ে গেছে। নিশ্চয়ই শাড়িটার অনেক দাম, তাই না? আমি যখন কাঞ্জিবরম শাড়ি কিনতে দোকানে গিয়েছিলাম আমাকে বলেছিল 10,000 টাকা, কিন্তু এত দাম বলে আমার বর আমাকে কিনে দেয়নি। হ্যাঁ রে, তুই ঠিকই ধরেছিস, আমার এই কাঞ্জিবরম শাড়িটার দাম তো 20,000 টাকা। এই তো সামনে আমার জন্মদিন গেল, আমার বর আমাকে নিয়ে গিয়ে এই শাড়িটা কিনে দিয়েছে। আর আমি আমার বরকে পেয়ে খুবই লাকি, কারণ ও আমাকে সবসময় দামি দামি শাড়ি কিনে দেয়। তোরা আমাকে যে শাড়িগুলো প্রত্যেকদিন পরে স্টাইল করতে দেখিস, সব শাড়িগুলো আমার বরই আমাকে কিনে দিয়েছে।
স্বাভাবিকভাবে সুনিতা যখন তার শাড়ি সম্বন্ধে এবং তার বরের সম্বন্ধে এত প্রশংসা করে, তখন তার বান্ধবীরা তার প্রতি হিংসা করে, কারণ তারা বুঝতে পারে না যে সুনীতি সস্তা শাড়ি পরে তাদের সামনে মিথ্যা ঢং দেখাচ্ছে। আর এভাবেই সব জায়গাতেই সস্তা শাড়ি পরে সুনীতি বেশ ভালো মতো প্রশংসা পেতে থাকে। কিন্তু তার সমস্যা হয় যখন তার ননদ এই বিষয়ে ঢুকে পড়ে। একদিন সুনীতি একটা সুন্দর শাড়ি পরে বাড়িতে ঘোরাঘুরি করছে, এমন সময় তার ননদ রোশনি তাদের বাড়িতে আসে। বাবা রোশনি, আজকে হঠাৎ করে চলে এলে যে, কি ব্যাপার? অনেকদিন হয়ে গেল তুমি আর বাপের বাড়িতে আসো না, আমাদের সঙ্গে দেখা করো না। আমি তো ভাবলাম আমাদের কথা তুমি ভুলেই গেছো। সুনিতা তার ননদের সঙ্গে কথা বলতে বলতে ইচ্ছা করে নিজের সস্তা শাড়ি তার ননদের সামনে প্রদর্শন করার চেষ্টা করে, যাতে তার ননদ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর সত্যি এত সুন্দর শাড়ি দেখে তার ননদের হিংসা হয়। ওইসব কথা বাদ দাও বৌদি, আমি আমার বাপের বাড়িতে কখন আসবো তার কৈফিয়ত আমি কি তোমাকে দেব? আর তোমার কি ব্যাপার বলো তো? মা বলছিল তুমি নাকি প্রত্যেকদিন সুন্দর সুন্দর শাড়ি পরে খুবই ঢং করো। মা তো ভুল কিছু বলেনি, তোমার শাড়িটা তো সত্যিই খুবই সুন্দর। তা তোমার শাড়ি সম্বন্ধে এত চয়েস ভালো কি করে হলো? তুমি কি মনে করো তুমি শুধু দামি দামি সুন্দর সুন্দর শাড়ি পরতে পারো আর আমি পরতে পারি না, তাই তো? তোমার ধারণা ভুল প্রমাণ করার জন্য আমি এখন এরকম সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পরা শুরু করেছি। আর এই শাড়িগুলো আমার বোন আমাকে দিয়েছে। ও তাই বলো, তুমি এই শাড়িগুলো পছন্দ করনি? তোমার বোন তো বরাবরই একটু মডার্ন ধরনের। আমার তো তোমার থেকে তোমার বোনকে বেশি পছন্দ। যাক, প্রিয়ার দৌলতে তুমি একটু সুন্দর সুন্দর ভালো শাড়ি তো পরতে পারলে। এভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে আর সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা রোশনি যখন নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাবে সেই সময়, ও হ্যাঁ বৌদি, যেই কথাটা তোমাকে বলতে এসেছিলাম, আর এক সপ্তাহ পর কিন্তু আমাদের 1 বছরের বিবাহ বার্ষিকী। সেই জন্য আমরা একটা বড় করে পার্টি রাখছি। তুমি কিন্তু মাকে নিয়ে দাদাকে নিয়ে সকাল সকাল চলে এসো, কেমন? আমি নিমন্ত্রণ করে গেলাম। এরকম বিবাহ বার্ষিকীর নিমন্ত্রণ পেয়ে সুনীতি খুবই খুশি হয়। আর রোশনি সুনীতির সঙ্গে প্রিয়াকেও নিমন্ত্রণ করে। সুনীতি ঠিক করে সে তার ননদের বিবাহ বার্ষিকীতে সস্তার খুব সুন্দর একটা শাড়ি পরে যাবে। সেই কারণে সুনীতি তার বোনকে ফোন করে এবং সাজগোজ সম্পর্কে নানান রকম পরিকল্পনা করতে শুরু করে। শোন না, আমার ননদের তো বিবাহ বার্ষিকী, ওকে তো একটা গিফট দিতেই হবে। কি দিই বলতো? আমি কিন্তু বেশি টাকা খরচা করতে পারবো না, আগেই বলে দিলাম। এমনিতেই মাসে অনেক টাকা খরচা হয়ে গেছে, সুতরাং সস্তার মধ্যে কোনো একটা জিনিস দিয়ে দেব। আরে তুই চাপ নিচ্ছিস কেন? আমাদের তো সস্তা শাড়ির দোকানটা আছেই। ওই দোকান থেকে একটা সস্তা শাড়ি কিনে আমরা দুজনে মিলে তোর ননদকে দিয়ে দেব। আরো বুঝতেও পারবে না যে তুই ওকে এরকম সস্তা শাড়ি গিফট করেছিস। প্রিয়ার মুখে এরকম পাকা বুদ্ধির কথা শুনে সুনীতি খুবই খুশি হয়। তাই সুনীতি পরের দিন সকালবেলাতেই নিজের বোনের সঙ্গে সস্তার শাড়ির দোকান থেকে তার ননদের জন্য একটা সস্তার বেনারসি শাড়ি কিনে নিয়ে আসে। আর রোশনির বিবাহ বার্ষিকীর দিন সুনীতি এবং প্রিয়া দুজনে মিলে সস্তার শাড়ি পরে নিমন্ত্রণ খেতে চলে যায়। এই নাও রোশনি, তুমি সেদিন আমার শাড়ি দেখে বলেছিলে যে আমার শাড়িটা খুব সুন্দর, তাই জন্য আমি প্রিয়ার সঙ্গে গিয়ে তোমার জন্য ওরকমই একটা দামি বেনারসি শাড়ি তোমার জন্য কিনে এনেছি। তুমি আজকে সন্ধ্যাবেলা এই শাড়িটা পরবে, কেমন? সত্যি বৌদি, এই বেনারসি শাড়িটা কিন্তু খুবই সুন্দর। এমনকি আমার বিয়ের বেনারসির থেকেও এই শাড়িটা অনেক সুন্দর। আজকে সন্ধ্যাবেলা আমি এই শাড়িটাই পরবো। আর প্রিয়া, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আমার বৌদির চয়েস তো ভালো নয়। নিশ্চয়ই এই শাড়িটা তুমিই পছন্দ করেছো, আমি দেখে কিন্তু বুঝতেই পারছি। এভাবেই তারা সবাই মিলে সারাদিন অনেক অনেক আনন্দ করে। আর সন্ধ্যা হতে না হতেই আসল কাণ্ড শুরু হয়ে যায়। যখন রোশনি নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজগোজ করে, আর সাজগোজ করার পর রোশনি যখন সেই সস্তা শাড়িকে দামি বেনারসি শাড়ি ভেবে নিজের গায়ে পরতে যাবে, ঠিক তখনই তার নাকে একটা বিকট গন্ধ আসে। কেমন একটা খারাপ গন্ধ কোথা থেকে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথাও কি কোনো ছুঁচো মরেছে তাহলে? আমি তো সারা বাড়ি বিবাহ বার্ষিকী উপলক্ষে ফ্লাওয়ার স্প্রে করিয়েছি, তাহলে এরকম তো গন্ধ ছাড়ার কথা নয়। আমার মনে হচ্ছে এই শাড়িটা থেকে এরকম পচা গন্ধ বেরোচ্ছে। কি জানি, আগে পার্টিতে যাই, তারপর দেখা যাবে। এই বলে রোশনি সেই শাড়ি পরে পার্টিতে চলে যায়। আর সকলে দেখে যে তার শাড়িতে বেশ কিছুটা পরিমাণে পটি লেগে আছে। এর ফলে সবাই প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে শুরু করে। আর যখন রোশনি সেই হাসাহাসির কারণ জানতে পারে, তখন সে প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে। আমার বিবাহ বার্ষিকীর পার্টিতে সবাই আমার উপর হাসছে কেন?
আমার শাড়িটা কি ছেঁড়া নাকি? যাই একবার ঘরে গিয়ে দেখে আসি। এই বলে রোশনি যখন ঘরে গিয়ে ভালো করে বেনারসি শাড়িটা দেখতে শুরু করে, তখন সে দেখে যে শাড়িতে পটি লেগে আছে আর সেখান থেকে এরকম বিকট গন্ধ বেরোচ্ছে। আসলে প্রিয়া এবং সুনীতি যখন এরকম সস্তার শাড়ি কিনে, তখন তারা বুঝতে পারে না যে সেই শাড়িতে এরকম পটি লেগেছিল, কারণ দোকানদার সেই শাড়িটা বিক্রি করার জন্য সেই শাড়ির মধ্যে স্প্রে লাগিয়ে দিয়েছিল। কিন্তু সেই গন্ধযুক্ত স্প্রের প্রভাব যখন কেটে যায়, তখনই শাড়ি থেকে পটির গন্ধ বেরোতে শুরু করে। আর শাড়ির এরকম দুর্দশা দেখে রোশনি প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে রাগে দুঃখে চেঁচামেচি করে সারা বাড়ির লোকজনকে এক জায়গায় করে। ছি বৌদি ছি, তোমাদের লজ্জা করলো না? আমার বিবাহ বার্ষিকীতে আমাকে এরকম একটা পটি লাগানো বেনারসি শাড়ি তোমরা গিফট করেছো। তোমাদের যখন টাকা ছিল না, তাহলে আমাকে শাড়ি নাই বা দিতে পারতে। আমাকে বিবাহ বার্ষিকীর দিন এরকম অপমান করলে তোমরা। তোমরা দুই বোন তো খুবই বদমাইশ। রোশনির মুখে এমন কথা শুনে প্রিয়া এবং সুনীতি দুজনেই খুবই ভয় পেয়ে যায়। কিন্তু সুনীতি তখন তার শ্বশুরবাড়ির সকলের সামনে নিজেকে বাঁচানোর জন্য সব দোষ তার বোনের ঘাড়ে চাপিয়ে দেয়। বিশ্বাস করো রোশনি, আমি বুঝতে পারিনি যে আমার বোন এরকম শাড়ি কিনে নিয়ে আসবে। আমি তো ওকেই বলেছিলাম তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসতে, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না। তুমি দয়া করে আমার বোনকে বকাবকি করো না, ও বুঝতে পারিনি। আর প্রিয়া, তুই তো একটু দেখে শুনে শাড়ি কিনবি। যেই না সুনীতি তার বোনের নামে দোষ চাপায়, তখনই তার বোন একেবারে তার দিকে রে রে করে ঝগড়া করতে আসে, কারণ প্রিয়া নিজের নামে মিথ্যা অপবাদ সহ্য করতে পারে না। আমি তোর ননদকে পটি মাখানো শাড়ি দিয়েছি, তোর মনে নেই? তুই আমাকে ফোন করে বলেছিলিস যে তোর ননদের জন্য তুই সস্তা শাড়ি কিনবি, আর তাই জন্যই তো আমি তোকে সস্তা শাড়ির দোকানে নিয়ে গিয়েছিলাম। নিজে সস্তা শাড়ি পরে ঘুরছিস, আবার নিজের ননদকে সস্তা শাড়ি গিফট করছিস, তার উপর সব দোষ আমার নামে চাপিয়ে দিচ্ছিস। প্রিয়ার মুখে এরকম কথা শুনে সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়, আর সুনীতি প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়। আর শেষ পর্যন্ত সেই সকলের সামনে সত্যি ঘটনা স্বীকার করতে বাধ্য হয়। এমনকি সে যে তার বরের কাছ থেকে জীবন বীমার নাম করে অনেক টাকা ঝেড়েছে, সেই কথাও সে স্বীকার করে। ফলে সকলে সুনীতিকে ভীষণ পরিমাণে বকাবকি করে, আর রোশনি তখন সেই পটি মাখানো শাড়ি ছুঁড়ে ফেলে দেয়। আমাকে ক্ষমা করে দাও রোশনি, আজকে আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হলো। আমি সস্তা শাড়ি পেয়ে একেবারে পাগল হয়ে গিয়েছিলাম, তাই আমি এরকম খারাপ কাজ করে ফেলেছি। আসলে আমি সত্যিই বুঝতে পারিনি যে তোমার সঙ্গে এরকম হবে। আমি আর কোনোদিন এরকম সস্তা শাড়ি কিনবো না, আর কাউকে আমি এরকম সস্তা শাড়ি উপহার দেব না। আমাকে ক্ষমা করে দাও। রোশনি তার বৌদিকে ক্ষমা করতে চায় না, কারণ শুধুমাত্র সুনীতির জন্যই তার বিবাহ বার্ষিকীর পার্টি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এর ফলে সুনীতি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, আর দেখতে দেখতে অনেক দিন কাটে। এরই মধ্যে রোশনি তার বৌদিকেও ক্ষমা করে দেয়। তারপর থেকে সুনীতি এবং তার বোন দুজনেই সস্তার শাড়ি পরা একেবারে ত্যাগ করে। রিয়া তার ভাই রাকেশের সঙ্গে বাস করে। রিয়া দেখতে ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় ছিল। সে একদিন ট্রেনে করে কাশ্মীরে ঘুরতে যাচ্ছে, এমন সময় তার সঙ্গে রাজু নামে একটি ছেলের সাক্ষাৎ হয়। প্রথম দেখাতেই রাজু রিয়াকে পছন্দ করে ফেলে, আর 1 মাসের মধ্যেই তারা বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। রাজু রিয়াকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। ভীষণ সুন্দরী এবং মিষ্টি দেখতে বৌমা পেয়ে রাজুর মা কমলা দেবী এবং বাবা স্বপন বাবু আহ্লাদে আটখানা, তাই তারা রিয়াকে ভীষণ পরিমাণে ভালোবাসে। বিয়ের পরে একদিন, রাজু, রিয়া, তোদের তো বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু তোরা এখনো হানিমুন করতে যাসনি। তাই আজকে রাত্রিবেলা তোরা দুজনে মিলে সিমলার উদ্দেশ্যে বেরিয়ে পড়। নতুন বউকে নিয়ে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। হ্যাঁ কমলা, একদম ঠিক কথাই বলেছো। আমিও বিয়ের পর প্রথম কমলাকে নিয়ে সিমলাতেই গিয়েছিলাম। আমি তো রিয়াকে ঘুরতে যাওয়ার কথা বলেছি, সেই জন্য গাড়িও তো বুক করে নিয়েছি। কিন্তু মা দেখো, রিয়া একদম তোমাদেরকে ছেড়ে কোথাও ঘুরতে যেতে চাইছে না। ও বলছে ও যদি এখন এই সংসার ছেড়ে ঘুরতে চলে যায়, তাহলে তোমাদের কে খেয়াল রাখবে? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। কারণ বিয়ের পরে যখন আমি এই সংসারে এসেছি, তখন মা আর বাবার হাঁটুতে ব্যথার জন্য তেল মালিশ আমি করি। তাই এখন যদি আমি ঘুরতে যাই, তাহলে ওনাদের হাঁটুতে তেল মালিশ করে দেওয়ার মতো কেউ থাকবে না। আর আমি একটা শর্তেই সিমলাতে ঘুরতে যেতে পারি, যদি আমাদের শাশুড়ি মা আর শ্বশুর মশাই আমাদের সঙ্গে যান, তবে আমরা হানিমুনে যাব। রিয়ার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে আর নিজেদের প্রতি খেয়াল দেখে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই দুজনেই খুবই খুশি হয়।
নতুন বৌমা, তোমার কথা শুনে খুব ভালো করেই বোঝা যাচ্ছে তুমি আমাদেরকে নিয়ে কতটা চিন্তা করো। তবে তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি আর তোমার বাবা ঠিক বাড়িতে একা একা থাকতে পারবো। আর হানিমুন করতে গেলে কাউকে সঙ্গে করে নিয়ে যেতে নেই। আর রাজু, তুই বেকার বেকার গাড়ি বুক করেছিস কেন? তোরা তো ট্রেনে করেই সিমলা যেতে পারিস। মা, আমাকে রিয়া বললো যে ও গাড়ি করে ঘুরতে যাবে, সেই জন্য আমি গাড়ি বুক করেছি। তা না হলে তো আমি ট্রেনের টিকিট কেটেও টিকিটটা ক্যান্সেল করে দিলাম। আসলে আমার ট্রেনে ট্রাভেল করতে ভীষণ সমস্যা হয়। আমি যখন ট্রেনে করে কাশ্মীরে গিয়েছিলাম তখন আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু তখন ট্রেনে উঠে আমার প্রচন্ড পরিমাণে বমি হয়েছে। তাই কাশ্মীরের যাত্রাটা আমার ভীষণ খারাপ গেছে। আমি তাই রাজুকে বলেছি যে আমরা গাড়ি করেই সিমলা যাব। আর বেশি দেরি না করে সেদিন রাত্রিবেলাতেই শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে রিয়া রাজুর সঙ্গে গাড়িতে করে সিমলার উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনেই রাস্তার এই যাত্রাটা বেশ মনোরম ভাবে উপভোগ করতে থাকে। রাজু গাড়িতে হালকা হালকা গান চালিয়ে দেয়। তোমাকে বিয়ে করে আমি নিজেকে খুব লাকি মনে করি রিয়া। তোমাকে দেখতে ভীষণ সুন্দর, আর বিশেষ করে তোমার দুটো চোখ খুব মায়াবী। থাক থাক, আমার রূপের আর বেশি প্রশংসা করতে হবে না। আমার যদি নজর লেগে যায় তখন কি হবে? তুমি গাড়ি বুক করেছো ঠিক আছে, কিন্তু গাড়ি ড্রাইভ করার জন্য ড্রাইভার নিতে পারতে। নিজে নিজে ড্রাইভ করতে গেলে কেন? তুমি বুঝতে পারছো না কেন? আমি যদি ড্রাইভার দিয়ে গাড়ি ড্রাইভ করতাম তাহলে আমরা এত সুন্দর মুহূর্তে একা একা কাটাতে পারতাম না। সেই জন্য আমি নিজেই ড্রাইভ করছি। কেন, তোমার আবার ড্রাইভিং এর উপর ভরসা নেই নাকি? আরে আমি সে কথা একবারও বলেছি নাকি? এই রাজু, শোনো না, আমার না ভীষণ জোরে টয়লেট পেয়েছে, আর এখন সিমলা পৌঁছাতে গোটা রাত বাকি। আমি আর টয়লেট চেপে রাখতে পারবো না। তুমি গাড়িটা একটু সাইড করো না, আমি টয়লেট করে নিই, তারপর আবার ড্রাইভিং করবে। আরে ঠিক আছে, এরকম করে বলছো কেন? আমি এক্ষুনি ঝোপের সাইডে গাড়িটা দাঁড় করাচ্ছি, তারপর না হয় তুমি নেমে বাথরুম করে নিও, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই রাজু তাদের গাড়িটা ঝোপের ধারে দাঁড় করায়। রিয়া রাজুর সঙ্গে গিয়ে ফ্রেশ হয়ে টয়লেট করে আসে। রাজু আবার গাড়ি ড্রাইভিং করতে শুরু করে দেয়। তারা দুজনে আবার মনের সুখে গল্প করছে। এমন সময় রাজু গাড়িতে ব্রেক দিতে যাবে, তখনই সে দেখে যে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। তাই রাজু এবং রিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর তারা ভয়ে ঘামতে শুরু করে। এ কি, মনে হচ্ছে আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে রিয়া। এটা কি করে সম্ভব? আমি যতবার ব্রেক দিচ্ছি কিছুতেই গাড়ি থামতে চাইছে না। আমরা কি বিপদে পড়লাম? এ আবার তুমি কেমন কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গাড়িতে যদি ব্রেক না দেওয়া যায় তাহলে আমরা তো মারা যাব। আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ভালো করে গাড়ি চেক করে নিয়েছিলাম, কিন্তু কিভাবে এই গাড়ি ব্রেক ফেল হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। রিয়া, এই গাড়ি কিছুতেই দাঁড়াতে চাইছে না যে। গাড়িতে ব্রেক লাগছে না সেটা তোমার সমস্যা, আমার তাতে কিছু যায় আসে না। রাজু, গাড়ির ব্রেক ফেল হয়ে তুমি মরলে মরতেই পারো, কিন্তু আমি আমার জীবন শেষ করতে পারবো না। এই আমি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিলাম। রিয়ার কথা রাজু বুঝে ওঠার আগেই রিয়া চলন্ত গাড়ি থেকে রাস্তায় ঝাঁপ দেয়। ফলে সে প্রাণে বেঁচে গেলেও রাজু গাড়ি নিয়ে গিয়ে একটা উঁচু খাদ থেকে নিচে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই গাড়ি ব্লাস্ট করে। ফলে রাজু সেখানেই মৃত্যুবরণ করে। আসলে রিয়া এবং তার ভাই দুজনে পরিকল্পনা করে রাজুর গাড়িটার ব্রেক ফেল করিয়েছিল। রাজু যখন গাড়ি দাঁড় করিয়ে রিয়াকে নিয়ে টয়লেটের দিকে যায়, তখনই ঝোপের মধ্যে লুকিয়ে থাকা রাকেশ বেরিয়ে এসে রাজুর গাড়ির ব্রেক ফেল করে দেয়। তাই রাজুকে অকালে নিজের প্রাণ হারাতে হয়। আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার দুদিন আগে, ভাই তোকে যে কাজটা বললাম তুই ঠিকঠাক করে করতে পারবি তো? দেখিস তুই যেন কোনোভাবে ধরা না পড়িস, না হলে আমাদের প্ল্যান যদি সকলের সামনে চলে আসে তাহলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। আরে দিদি, তুই চিন্তা করছিস কেন? তুই তো ভালো করে জানিস আমি দাগি ক্রিমিনাল, তাই গা ঢাকা দিয়ে বিভিন্ন শহরে শহরে ঘুরে বেড়াই। তাই আমার কাজের উপর তুই একদম ভরসা রাখতে পারিস। তোর বরকে পেপে দিয়ে চেপে দেবো, তারপরও সমস্ত সম্পত্তি নিয়ে আমি আর তুই রাজ করবো। তুই একদম ঠিক কথা বলেছিস ভাই। এভাবে অ্যাক্সিডেন্টের পর যখন রিয়ার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখে যে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছে, আর তার সামনে শাশুড়ি মা এবং শ্বশুর মশাই অনেকগুলো পুলিশ অফিসারকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে রিয়া সঙ্গে সঙ্গে কান্নাকাটি করার নাটক শুরু করে দেয়। বাবা, মা, আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেল। বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়নি, আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম। আমার মনটা প্রথম থেকেই কেমন ঘাবড়াচ্ছিল, সেই কারণে আমি হানিমুনেও যেতে চাইছিলাম না। আচ্ছা, অ্যাক্সিডেন্টের সময় আপনি তো রাজুবাবুর সাথে গাড়িতে ছিলেন, সেই সময় আসল কি ঘটনা ঘটেছিল আপনি আমাদের বর্ণনা করে বলতে পারবেন? কারণ আমাদের একজন আই উইটনেস দরকার। রাজুবাবুর মৃত্যু নিতান্তই একটা দুর্ঘটনা হতে পারে না, সুতরাং আমরা অপরাধীকে খুঁজে বের করবই। রিয়া পুলিশের কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর সেই মুহূর্তে সে কথা ঘুরিয়ে বলে, অপরাধী? এসব আপনারা কি বলছেন? আমার মাথায় ভীষণ ব্যথা করছে। আমি এখন আপনাদের কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবো না। আমার চোখ একেবারে বন্ধ হয়ে আসছে। উফ, মাথায় আঘাত লাগার কারণে মাথা প্রচন্ড যন্ত্রণা করছে।
থাক পুলিশ বাবু, আমার বৌমাকে আর জেরা করতে হবে না, কারণ ও একেই নিজের স্বামীকে হারিয়ে পাগল পাগল হয়ে গেছে। আর আমরা আমাদের ছেলেকে হারানোর পর আমাদের বৌমাকে আর হারাতে চাই না। আমরা বুড়ো বুড়ি আমাদের বিধবা বৌমাকে নিয়েই সংসার করতে চাই। এর ফলে পুলিশ আর রিয়াকে কোনো প্রশ্ন করে না। রিয়া বিধবা অবস্থায় নিজের ভাইকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতে শুরু করে। রাজু মারা যাওয়ার 1 মাসও কাটতে পারে না, তারই মধ্যে রিয়া নিজের রং পাল্টে দেয়। এমনকি শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সামনে বসে রিয়া তার ভাই রাকেশের সঙ্গে মদ পান করা শুরু করে, আর তার সাথে সাথে যখন তখন তারা সিগারেটও খেতে থাকে। নিজের বিধবা বৌমা এবং তার ভাইকে এরকম ভাবে নেশা করতে দেখে কমলা দেবী আর স্বপন বাবু ভীষণ পরিমাণে উত্ত্যক্ত হয়ে ওঠে। এ কি বৌমা, আমার ছেলে মারা গেছে 1 মাসও হয়নি আর তুমি তোমার রূপ পরিবর্তন করে নিলে? নিজের বদমাইশ ভাইকে নিয়ে আমাদের বাড়িতে বসে বসে নেশা করছো আর সেই সাথে সিগারেট টানছো। ছি, তোমার থেকে এরকম ব্যবহার আশা করা যায় না। এই বুড়ি, একদম বেশি বেশি কথা বলবি না। তুই আমাকে আর আমার ভাইকে অনেক জ্বালাচ্ছিস। আর শোন, তোর মরা ছেলে আমার নামে অনেক সম্পত্তি রেখে গেছে, সেই টাকা খরচা করে আমি আর আমার ভাই মদ খাচ্ছি আর সিগারেট খাচ্ছি, তাতে তোর বাবার কি রে? আরে দিদি, তোর বুড়ি শাশুড়ি আর বুড়ো শ্বশুর মশাই মনে হয় আমাদের মতো মদ খেতে ইচ্ছে করছে আর সিগারেটও টানতে ইচ্ছে করছে। কি হলো মাসিমা, একটা ব্যাগ বানিয়ে দেবো নাকি? মদ খাবেন? আমাদের সামনে এত লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো নিজেরই মানুষ। রিয়া এবং রাকেশের এই সমস্ত কথা শুনে বুড়ো বুড়ি নিজেদেরকে ঠিক রাখতে পারে না। তারা দুজনে মিলে রিয়া এবং রাকেশের গালে জোরে জোরে থাপ্পড় মারে। ফলে তারাও কমলা দেবী আর স্বপন বাবুকে মারার জন্য তেড়ে যায়। এই বদমাইশ বুড়ি আমাকে থাপ্পড় মেরে আমার সব নেশা কাটিয়ে দিল। এই ভাই, আমার জন্য একটা পেগ বানিয়ে দিত, ততক্ষণে আমি এই বুড়িকেও ছেলের কাছে পাঠিয়ে দিই। কিছুদিন আগে ইচ্ছা করে গাড়িতে ব্রেক ফেল করে এর ছেলেকে মেরেছি, এখন এই চাকু দিয়ে কুপিয়ে এই বুড়িকে মারবো। বিধবা বৌমার মুখে সত্যি কথা শুনে কমলা দেবী কান্নায় ভেঙে পড়ে। সে কিছুতেই এই ভয়ঙ্কর সত্যি মেনে নিতে পারে না। এমনকি স্বপন বাবুও কান্নাকাটি করতে থাকে। খুনি বৌমা, তার মানে তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো আর আমাদের সামনে ভালো মানুষের নাটক করে গেছো। আমি কেন আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে গেলাম কে জানে। তোমার সুন্দর রূপের চালে তুমি আমাদেরকে ফাঁসিয়েছো, আর সেই কারণে আমরা আমাদের ছেলেকে অকালে হারিয়ে ফেললাম। যা করেছি বেশ করেছি, আর সবকিছু আমি আর আমার ভাই টাকার লোভেই করেছি। আর তোর বড়লোক ছেলে আমার সঙ্গে কলেজে পড়তো, ও আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল, কিন্তু ওর সঙ্গে কলেজে আমার কোনোদিনও দেখা হয়নি। যখন আমরা কাশ্মীরে যাচ্ছিলাম তখন রাজুর সঙ্গে আমার দেখা হয়, কিন্তু রাজু আমাকে চিনতে পারেনি। তাই আমি তখনই তোর ছেলেকে মেরে ওর টাকা হাতিয়ে নেবার প্ল্যান করে নিয়েছিলাম। ছি 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 ছি, তোমাকে আমার ছেলে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিল, আর তুমি ওর ভালোবাসার এই প্রতিদান দিলে? আমাকে ছেড়ে দাও বলছি, আমি সব ঘটনা এখনই পুলিশকে জানাবো। আরে বুড়ি, তার আগে তোকে আর তোর বরকে আমরা মরা জামাইবাবুর কাছে পাঠিয়ে দেবো। এই বলে রিয়া এবং রাকেশ কমলা দেবী এবং স্বপন বাবুকে মারধর করতে যাবে, এমন সময় তাদের দরজায় টোকা পড়ে আর বাইরে থেকে পুলিশের গলার আওয়াজ পাওয়া যায়। পুলিশের আওয়াজ পেয়ে রিয়া এবং রাকেশ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এই দিদি, এখন আমার পুলিশ কেন আসতে গেল রে? আমাদেরকে ধরে নিয়ে যেতে আসেনি তো? আমার তো খুব ভয় করছে রে দিদি। আরে এত ভয় পাচ্ছিস কেন? রাজু মরে সেই কবে ভূত হয়ে গেছে, আর ওকে যে আমরা মেরেছি তার তো কোনো প্রমাণ পর্যন্ত নেই। সুতরাং যা, চুপচাপ গিয়ে স্বাভাবিকভাবে দরজা খোল, হয়তো আমাদের খবর নিতে এসেছে আমরা কেমন আছি। রাকেশ এবং রিয়া স্বাভাবিকভাবে দরজা খোলে, আর দরজার বাইরে পুলিশের সঙ্গে রাজুকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা দুজনেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে মৃত রাজু আবার বেঁচে কিভাবে ফিরে আসতে পারে। কি হলো রিয়া, আমি প্রাণে বেঁচে গেছি দেখে অবাক হয়ে যাচ্ছ তাই তো? খুব ভালো মতোই তো আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলে বলো, সেই জন্যই তো আমাকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়েছো তাই তো? তুমি যেমন নিজে প্রাণে বাঁচার জন্য গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলে, ঠিক তেমন ভাবে গাড়ি এগিয়ে যাওয়ার পরে আমিও গাড়ি থেকে ঝাঁপ দিই, তাই আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। না না, এটা কি করে সম্ভব? আমি আর আমার ভাই দুজনে ভালো মতোই গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিলাম, আর আমার প্ল্যান অনুযায়ী আমার ভাই এই কাজটা করেছিল। আমাদের প্ল্যান কিছুতেই ফেল হতে পারে না। রিয়ার মুখে সব সত্যি কথা শুনে পুলিশের আর কোনো সন্দেহ থাকে না। আপনি যখন হসপিটালে শুয়ে আমার প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন না, তখনই আপনার উপর সন্দেহ হয়েছিল রিয়া, কিন্তু আপনি যেহেতু অসুস্থ তাই আমি আপনাকে জোর করতে পারিনি। কিন্তু কিছুদিন আগে রাজুবাবু আহত অবস্থায় আমাদের পুলিশ স্টেশনে এসে হাজির হয় আর সব ঘটনা জানাই, সেই জন্যই আমি আর আপনার ভাইকে এবার অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই বলে পুলিশ অফিসার রাজু এবং রিয়াকে অ্যারেস্ট করে। এর
আগেও খুনি রিয়া অনেককেই এরকম ভাবে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে মেরে ফেলেছে আর তাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আর এরকম ভাবে সম্পত্তি হাতানো হয়ে গেলে তারা নিজেদের থাকার এলাকা বদলে নেয়। পুলিশ অফিসার খুনি রিয়াকে এবং তার ভাইকে আদালতে পেশ করে। এরকম ভাবে অনেক নিষ্পাপ পুরুষদের খুন করার জন্য দাগী আসামি রিয়া এবং তার ভাইয়ের ফাঁসির সাজা ঘোষণা করা হয়। রিয়া এবং রাকেশ তাদের উচিত শিক্ষা পেয়ে গেলে রাজু আবার বিয়ে করে তার বাবা মায়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে।